Hello everyone, welcome back to Button from the Box. Man City প্রিমিয়ার লিগকে ফার্মার্স লিগ বানাই দিছে। পেপ গার্দিওলা টাকলা বস প্রিমিয়ার লিগকে ফার্মার্স লিগ বানাই দিছে। কারণ প্রিমিয়ার লিগের এত বছরের ইতিহাসে কোনো টিমই কিন্তু টানা 4বারের মতো চ্যাম্পিয়ন হইতে পারে নাই প্রিমিয়ার লিগে, যেটা গতকালকে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে কিন্তু ম্যান সিটি রেকর্ড করছে। ম্যান সিটি গতকালকে চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে ওরা টানা 4বারের মতো প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়ে দেখাইছে এবং গত 7 বছরের মধ্যে ম্যান সিটি কিন্তু 6বার ওই চ্যাম্পিয়ন হয়েছে। মাঝখানে শুধুমাত্র একবার প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। তো এইগুলা দেখে আপনি অবশ্যই বুঝবেন ম্যান সিটির প্রিমিয়ার লিগে এখন একক আধিপত্য চলতেছে। আর যে সিজনে লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছিল ওই সিজনেও কিন্তু ম্যান সিটি একটা ভালো টক্কর দিছিল লিভারপুলকে। আর ম্যান সিটি 7 বছরের মধ্যে যে 6বার চ্যাম্পিয়ন হইলো ওইখানেও কিন্তু ম্যান সিটিকে লিভারপুল হোক আর্সেনাল হোক কোনো না কোনো টিম টক্কর দিছে, কোনো না কোনো টিম শেষ ম্যাচ ডে পর্যন্ত গেম নিয়ে গেছে। কিন্তু এখানে শেষ ডেটে এসে ম্যান সিটির প্লেয়ারদের মধ্যে যে কেমিস্ট্রি, ম্যান সিটির প্লেয়ার এবং ম্যানেজারের মধ্যে যে কেমিস্ট্রি, যে বন্ডিং, ম্যান সিটির প্লেয়ার তারপর ম্যানেজমেন্ট এবং বোর্ডের মধ্যে যে কেমিস্ট্রি বা যে বন্ডিং, ওইগুলাই শেষ পর্যন্ত ম্যান সিটিকে ট্রফি জিততে হেল্প করছে আমার মতে। কালকে যদি আপনি ম্যান সিটির খেলা দেখে থাকেন, ম্যান সিটি গতকালকে অনেক ভালো খেলছে এবং ম্যান সিটির প্লেয়ারদের মধ্যে যে কেমিস্ট্রি এটা একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। ম্যান সিটির প্লেয়ার ধরেন বল নিয়ে লেফট উইং এ ঢুকলো, ওইখান থেকে কোন প্লেয়ারটাকে কোন পজিশনে শিফট করতে হবে ওইটা ওরা আগে থেকে জানে। ওরা একসাথে খেলতে খেলতে একসাথে ট্রেনিং করতে করতে ওদের যে বন্ডিং ক্রিয়েট হয়েছে ওইটা গতকালকে অনেক বেশি চোখে পড়ার মতো ছিল। আর গতকালকে ম্যান সিটির প্লেয়াররা যেরকম ভাবে খেলা দরকার ওদের একটা ম্যাচ জয়ের জন্য, ওদের লিগটা জেতার জন্য সেভাবেই খেলছে। আর গতকালকে ম্যান সিটির সবচেয়ে পজিটিভ বিষয় আমার লাগছে, ম্যান সিটি গতকালকে কিন্তু ওয়েস্ট হামের যে পাসিং চ্যানেল গুলো আছে ওইগুলা ব্লক করে দিছে। অর্থাৎ ওয়েস্ট হাম কিন্তু গতকালকে ফাইনাল স্টার্টে তেমন কোনো থ্রেট তৈরি করতে পারে নাই। ফাইনাল স্টার্টে যাওয়ার আগে ওরা যে পাসিং গুলা করে ওই পাসিং অপশন গুলাই মূলত ব্লক করে দিছে ম্যানচেস্টার সিটি। ওরা ওয়েস্ট হামকে ফাইনাল স্টার্টে একেবারে থ্রেট তৈরি করতে দেয় নাই। তার আগে বল নিয়ে ম্যান সিটি আবারও অ্যাটাকে গেছে, ম্যান সিটি আবারও ওদের ফাইনাল থার্ডে গিয়ে ওয়েস্ট হামের জন্য থ্রেট তৈরি করছে। ম্যান সিটির গতকালকে জয় প্রয়োজন ছিল, ম্যান সিটির গতকালকে 3 পয়েন্ট প্রয়োজন ছিল, ওরা ওইটা সাকসেসফুল হয়েছে, ওরা ওইটা নিতে পারছে। এখন আপনি যদি অন্যদিকে আর্সেনালের কথা দেখেন, আর্সেনালের এই সিজনে যা যা করার দরকার ওরা কিন্তু সব করছে। আর্সেনাল এই সিজনে লিগ জেতার জন্য যা করার দরকার সবই করছে। শুধুমাত্র ওরা এসে ওই যে ম্যান সিটির ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের কথা বললাম, ম্যান সিটির প্লেয়ারদের বন্ডিং এর কথা বললাম, ম্যান সিটির বোর্ড ম্যানেজার প্লেয়ারদের মধ্যে যে বন্ডিং এর কথা বললাম, ওইখানে ওরা হেরে গেছে মূলত। কারণ আর্সেনাল যতটুকু ভালো টিম এর থেকেও ভালো টিম হচ্ছে ম্যান সিটি, যার কারণে মূলত আর্সেনালের এই যে লিগটা হারতে হয়েছে ম্যান সিটির কাছে। আর্সেনালকে যদি আপনি দেখেন গতকালকের ম্যাচে ওরা 1-0 গোলে পিছিয়ে গেছে, তারপরেও ওরা 2-1 গোলে ম্যাচটা জিতছে, 2-1 গোলে ম্যাচটা বাইর করে আনছে। ওদের ম্যাচে এক্সজি দেখেন, ওদের ম্যাচে শট অন টার্গেট দেখেন, ওদের ম্যাচে টোটাল শট দেখেন, সবগুলা কিন্তু আর্সেনালের পক্ষে ছিল। আর্সেনাল গতকালকে কেমন খেলছে আমি জানি না, কিন্তু আর্সেনালের ম্যাচটা জিতা প্রয়োজন ছিল, ম্যাচটা ওরা জিতছে। কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস, ম্যান সিটি গতকালকে হারতে হইতো, যদি আর্সেনালের ট্রফি জিততে হইতো, কিন্তু ম্যান সিটি তো হারবে না। কারণ ম্যান সিটি সিজনের শেষের দিকে এসে ওরা ম্যাচ হারতে ভুলে যায়। প্রিমিয়ার লিগের লাস্ট ডে পর্যন্ত ম্যান সিটি যতগুলো টাইটেল ডিসাইডিং ম্যাচ খেলছে ওরা প্রায় সবগুলাতে ভালো করছে, সবগুলাতে ওরা জিতছে। আর এতেই কিন্তু প্রমাণ হয় ম্যান সিটি প্লেয়ারদের পারফরমেন্সও সেই রকম, ম্যান সিটি প্লেয়ারদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স করা, ম্যান সিটির প্লেয়ারদের মধ্যে যে বন্ডিং, ম্যান সিটির প্লেয়ারদের মধ্যে যে কেমিস্ট্রি, সেটা 100%। আর ম্যান সিটির প্লেয়ার এবং ম্যানেজারের মধ্যে যে সম্পর্ক ওইটা যে কত ভালো সেটা আমরা বারবারই দেখি। অর্থাৎ পেপ গার্দিওলার সাথে কারো যদি সম্পর্ক খারাপ হয় সেটা হচ্ছে ম্যান সিটি টিমের বাইরে চলে যাবে সেই প্লেয়ার। সেটা একেবারে জলজান্ত উদাহরণ হচ্ছে এই জাও ক্যান্সেলো। জাও ক্যান্সেলো ভালো প্লেয়ার, ও ম্যান সিটির হয়ে ভালো খেলতেছিল, কিন্তু পেপ গার্দিওলার সাথে ঝামেলা হয়েছে ডাইরেক্ট ম্যান সিটি টিমের বাইরে। সেখানে কিন্তু বোধ কোনো প্রকার হস্তক্ষেপ করে না। আমার মনে হয় ম্যান সিটি যে এত ভালো করতেছে, ম্যান সিটি যে বিগত কয়েক বছরে এত ভালো করলো, প্রিমিয়ার লিগ বলেন চ্যাম্পিয়ন্স লিগে এত ভালো করার পিছনে আমার মনে হয় পেপ গার্দিওলাকে স্বাধীনতা দেওয়াটা অনেক বড় একটা ভূমিকা পালন করছে। কারণ পেপ গার্দিওলা ওর গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ার নিয়ে আসতে পারছে, পেপ গার্দিওলা ওর গেম প্ল্যান অনুযায়ী প্লেয়ার রাখতে পারছে। আর্সেনালের জন্য যদিও বা একটু খারাপ লাগতেছে, কারণ আর্সেনাল গত সিজনেও কিন্তু প্রিমিয়ার লিগের টাইটেলের জন্য ম্যান সিটিকে ফাইট দিছিল, এই সিজনে ওরা অনেক ভালো ফাইট দিছে ম্যান সিটিকে বলতে হবে। আর ওরা ম্যান সিটিকে একটা ভালো প্রেসারের মধ্যে ফেলছিল,
প্রিমিয়ার লিগ জিতার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের পরিহাস, ম্যান সিটি ট্রফি জিতে গেছে, আর্সেনাল ট্রফি জিততে পারে নাই। আশা করি আর্সেনাল আগামী সিজনে আবারও ঘুরে দাঁড়াবে বিগত, অর্থাৎ এই বছর এই সিজন এবং আগের সিজনে যে ওদের ফর্ম, ওই ফর্মটা আগামী সিজনে ওরা কন্টিনিউ করবে, আমি এটাই আশা করব। আর ম্যান সিটি তো ম্যান সিটি বরাবরের মতো খেলে যাচ্ছে। এখন দেখার বিষয় হবে এবং ইন্টারেস্টিং বিষয় হবে, পেপ গার্দিওলা যদি আগামী সিজনের পরে ম্যান সিটি ছেড়ে দেয়, তাইলে ম্যান সিটি এর পরের সিজন গুলাতে কিরকম পারফরমেন্স করবে। কারণ পেপ গার্দিওলা কিন্তু অলরেডি হিন্ট দেওয়া শুরু করছে, ও ক্লাব ছাড়বে আগামী সিজনের পরে। মানে এটা কিন্তু 100% শিওর না এখনো, কিন্তু হিন্ট দেওয়া শুরু করছে ও আগামী সিজনের পরে ম্যান সিটি ছাড়তে পারে। লাপোর্তা দেখে নিয়েন পেপ গার্দিওলাকে, কারণ বার্সেলোনাতেও লাগবে এরকম পেপ গার্দিওলা। আর আশা করি আপনারা সবাই গতকালকের ম্যাচ দেখা এনজয় করছেন, এবং গতকালকের ম্যাচগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।